বাংলার কালচার বললে সার্বিকভাবে তো সব কিছুই কাভার হয়ে যায়, যে এখানকার যা যা অনুষ্ঠান, কালচার, ড্রেসিং সেন্স মানুষের কীরকমভাবে কী হয় অনেকটা দেখতেই পাচ্ছে। দিদি যেরকম বললেন যে আগে আর এতটা কনভিন্স ছিল না, কিন্তু এত কালারফুল কালচারের রিপ্রেজেন্টেশন দেখে ওরা খুব ইমপ্রেসড। আর সবচেয়ে বেশি ভালো লাগে কখন, যখন ওরা ইমপ্রেসড হলো ওটা তো 50%, যখন দর্শক ইমপ্রেসড হয়ে সিরিয়ালটাকে ভালোবাসে তখন ওটা 100% গিয়ে দাঁড়ায়। আর এটা সত্যি খুব গর্বের বিষয়, যেহেতু আমিও তাতে ইনভলভড কোনো না কোনোভাবে, কিন্তু আমারই প্রজেক্ট, সুতরাং এটা খুব গর্বের বিষয় আমার জন্য। নেক্সট আর কোন কোন জিনিসগুলো নিয়ে আসতে চাও, বা কারণ এই প্রশ্নটা এলো কারণ বাঙালিরাই অনেক সময় আমরা বলি যে বাঙালিরাই বাংলার অনেক কিছু ভুলে যেতে চলেছে, সেখানে এই সিরিয়ালটা যেখানে গোটা ইন্ডিয়া এইভাবে গ্রহণ করলো উইথ ব্র্যান্ড। এবারে গল্পটা তো সবে শুরু হয়েছে, সিরিয়ালটা কিছুদিন হয়েছে, চলছে, ভালো চলছে। এবার দিদির মাথায় নিশ্চয়ই অনেক কিছু প্ল্যান অলরেডি আছে, যেগুলো উনি আরও ভালোভাবে তুলে ধরতে চান। আর সেগুলো আস্তে আস্তে ওনার যতটা ক্যাপাসিটি, যতটা জানার ওনার আছে, জানা রয়েছে, সবটাই উনি আনবেন, এটা আমার মনে হয়। বাংলা ধারাবাহিকের দুনিয়া আর ওখানে দুনিয়ার মধ্যে পার্থক্যটা কীভাবে দেখতে? পার্থক্য আছে মানে বলতে গেলে, যেহেতু ইউনিট বড়, অনেক বেশি প্রফেশনাল, ওরা ওয়ার্কিং আওয়ার্সটা একটু বেশি, আর একটু টিডিএস হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ওখানে একটা জিনিস আমি দেখেছি, মানে আমরা যে খুব পিছিয়ে তা নয়, আমরাও এরকমভাবে শ্যুট করি, কিন্তু ওখানকার শ্যুটিং টেকনিক্যাল প্যাটার্ন কিছু কিছু আলাদা, ইকুইপমেন্টস একটু আরও উন্নত হয়, আরও অনেক বড় ইয়ে হয়, গ্র্যান্ডিওর বড় হয়। দিদি বললেন যেরকম যেরকম হয় সেটা আছে। আর একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, ওখানে ওখানে কখনো কেউ না বলে না, মানে কোনো এক্সকিউজ নেই, বলে ইহা পে আব ইয়ে अभी 1 घंटे का तो चाहिए, ये शूट होने वाला है, हो जाएगा। আমি ভাবি যে ওরা হো জায়গা বলেছে কোন দিক থেকে, কিন্তু হয়েও যায়, বা হয়তো একটার মধ্যে না এলে 1:30টার মধ্যে এলো, কেউ কিন্তু প্রথমে আমাদের যেরকম বলে দেয় এখন কি করে হবে, ওই জিনিসটা ওদের নেই, সব কিছুই হ্যাঁ হো জায়গা। এটাই মনে হয় এই অ্যাটিটিউডটা বম্বেকে অনেকটা বোধহয় এগিয়ে রাখে। হ্যাঁ, ডিফিকাল্টি কোনো ফেস করছে? কী ধরনের? মানে এখানে বাংলাতে যে নর্মাল আছে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নেই, সেখানে হিন্দির ক্ষেত্রে কি কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার? আমি কিন্তু বাংলা শেখার আগে হিন্দি মানে বলা অভ্যেস ছোটোবেলা থেকে, আচ্ছা। সুতরাং আমার বাংলা, হিন্দি, ইংরেজি আমার লিখতে পড়তে কোনো অসুবিধাই হয় না। সুতরাং আমার কাছে হিন্দিটাও সমানে সাবলীল, আমি বাংলাতেও সমানে সাবলীল, আমার কোনো অসুবিধা হয়নি। তোমার ক্যারেক্টারটা আর কি কিভাবে আনফোল্ড হতে চলেছে? সেটা তো বলে দিলে কেউ আর দেখবেই না। আর প্রচ্ছন্ন যদি একটু হ্যাঁ? প্রচ্ছন্ন একটু না, প্রচণ্ড মানে কি, যেরকম তুমি যদি সিরিয়ালটা দেখে থাকো, ও ক্যারেক্টারটা অলরেডি রিভিল হয়ে গেছে, ও কী চায় জীবনে, কী ধরনের। এবারে বাকি থাকলো গল্পের মোচড়, সেটা তো আমরা আগে থেকে জানি না, কারণ গল্প যেভাবে এগোয়, ঘটনাক্রমে সেটা এগোয়। আর এক একটা ক্যারেক্টার কিন্তু অ্যাস্টাবলিশ হয়ে যায়, প্রথম 2-3টে এপিসোডের মধ্যে ক্যারেক্টারটা অ্যাস্টাবলিশ হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় দেখি আমরা যে সিরিয়ালের শুরুর দিকে হয়তো একদম ড্রাস্টিক্যালি কিছু ভালো থেকে খারাপ, খারাপ থেকে ভালো হয়ে যায়, সেগুলো তো আগে থেকে বলা যায় না, কিন্তু তেজস কুমারের যা ক্যারেক্টার, ওটা অলরেডি অ্যাস্টাবলিশড। হি ইজ ভেরি ক্লিন অ্যাবাউট হিজ অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট হিজ এম, যে ও জীবনে কী চায়, তার জন্য কী কী করতে পারে। আচ্ছা, হিন্দি ধারাবাহিকে যদি মানে তুমি বেশি সাপোর্ট পাও, তাহলে কি বাংলা থেকে বেশি হিন্দিটাকেই পছন্দ করবে? যেহেতু ইন্ডাস্ট্রি ওখানে বড়, এবারে ন্যাচারালি একটা মানুষ সবসময় আস্তে আস্তে বড় একটা পরিসরে কাজ করতে চায়। পরিসরের দিক থেকে দেখতে গেলে তার ব্যাপ্তি যেরকম, আমি অবশ্যই সেখানে পেলে প্রথমে ওখানেই ফোকাস করতে চাইবো। তা বলে এই নয় যে আমি বাংলায় কিছুই করব না। অনেক আর্টিস্টই আছে এখন, অনেকেই যারা রিজনাল কাজও করে, সমানে হিন্দিও করে। 3 বছর আগে শুধু অনুপমা ছিল, এখন ঝুলিতে 5টা। তো না, 3 বছর আগে অনুপমা ছিল, তার 2 মাস পরে ঘুমাই কিসিকে প্যার মে হয়েছে, কুসুমদোলা। তারপরে পরপর হ্যাঁ, মানে এসেছে। ধাপে ধাপে ক্রমশ হ্যাঁ, তো এগোচ্ছে। তাহলে কি বাংলা লীনা গাঙ্গুলি কি এবার একটু কম পাবে? আহ, না, বাংলাও তো করছি অনেকগুলো কাজ, কম কোথায়, 5-6টা কাজ তো করছি, কম মনে হচ্ছে। দিদি, প্যান ইন্ডিয়াতে তুমি মানে যেভাবে তুমি এক্সপোজারটা পেলে এবং এইভাবে একটা জায়গায় স্বীকৃতি, তার মধ্যে দাঁড়িয়ে তোমার সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল? বাংলা কালচারটাকে ওদের মতন করে রিপ্রেজেন্ট করা, নাকি ওদেরকে কনভিন্স করা যে আমি সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি শোটাকে করতে পারবো কিনা ওখানে, এবং সেই শোটা দেখবে কিনা দর্শক, এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তার জন্য যা করতে হবে করব। তারপরে এলো এটা, কারণ শোয়ের কন্টেন্ট একটা ম্যাটার করে সর্বভারতীয় স্তরে। আমাদের এক্সিকিউশন আমরা সেই লেভেলে পারবো কিনা, তো যার জন্য আমরা না জানপ্রাণ লড়িয়ে দিয়েছিলাম। যেমন প্রথম ধরো 20 বছর আগে শুরু করেছিলাম এখানে, তখন যেমন আমার মনে আছে আমরা প্রথম শোটার জন্য সব মানে সর্বস্ব দিয়ে দিয়েছিলাম। তারপরে ওকে ইষ্টিকুটুম অ্যাকচুয়ালি, তো তখনও আমরা মনে হয়েছিল যে আমরা সব কিছু দিয়ে ইষ্টিকুটুম করব, এবং এটা করার ফল আমরা পেয়েছিলাম। তো এটা আমাদের একটা নতুন শুরু,
এত বছর পরে অন্য ওয়ার্ল্ডে একটা নতুন শুরু। তো সেইখানে সেই চ্যালেঞ্জটা আমাদের ছিল যে আমাকে করতে হবে, মানে কোনো বিকল্প নেই। তখন মনে হলো যে আমি বাংলা বাড়ি বেছেছি, বাংলার গল্প বলবো, তাহলে বাংলার যা যা মাধুর্য আছে, যা যা রিচ কালচার আমাদের, এবং ভীষণ একই সঙ্গে খুব সুন্দর, এই সবটা আমি তুলে ধরতে চাই। সেই কারণে আমি মনসামঙ্গল দিয়ে শুরু করি। হ্যাঁ, ইনিশিয়ালি আমি খুবই বাধা পেয়েছিলাম যে মনসামঙ্গলটা কী, সারা ভারত তো জানে না, সারা ভারতে মনসা হয় না। তো আমি বলেছিলাম যে শুধু এটা একটা পুজো হিসেবে দেখে আমরা যদি এর বিউটিফিকেশনটা দেখি, এর সঙ্গে যে গানটা আছে সেটাকে দেখি, গানের সুরটাকে দেখি, তাহলে মনে হয় দর্শকের নতুনও লাগতে পারে। তো আমরা যখন গেছি, একটা চ্যালেঞ্জও তো বটে, চ্যালেঞ্জ না নিলে চ্যালেঞ্জটা ভাঙবো কী করে, যেটা তৈরি হয়ে আছে সেটাকে ভাঙবো কী করে। তো সেইভাবে মনসামঙ্গল এলো, ওটা ওয়েল অ্যাকসেপ্টেড হলো। তখন আমারও একটু কনফিডেন্স এলো যে ঠিক আছে, আমি দিতে পারবো। এবার বুঝলাম গল্পটা বলতে গিয়ে যে ওরা মেইন প্রোটাগনিস্টকে ভালোবেসে ফেলেছে, ছেলেটা আর মেয়েটাকে। একবার যদি এই দুজনকে ভালো লেগে যায়, তখন তোমার নিজের চাপ অনেকটা হালকা হয়ে যায়। এরা যা করছে তার সঙ্গে জার্নি করে মানুষ। তো সেই রকমভাবেই তখন গল্পটা এগোলো, গল্পটা। এবং আর একটা খুব মজা যে এখানে যেমন আমি অনেক খেলিয়ে বলি, ওখানে খুব তাড়াতাড়ি করে গল্পটা বলতে হয়। একই গল্প আমি এখানে 7 দিন বলবো, ওখানে 3 দিন বলবো। এই ব্যাপারটা, ক্রিস্প ব্যাপারটাও থাকতে হয়। প্রত্যেকটা রাজ্যে, বিভিন্ন রাজ্যে তো বিভিন্ন আলাদা আলাদা নিয়ম, এবং সেক্ষেত্রে বাংলার থেকে জিনিসটা তুমি বলছিলে অনেকটাই আলাদা, মানে অনেক পুরোটাই প্রায় আলাদা, বাংলা একটা আলাদা জায়গা হিসেবে দেখা যেতে পারে। সেই জায়গা থেকে কোন কোন জিনিসগুলোকে তোমাকে আলাদা করে মাথায় রাখতে হচ্ছে, মানে কি নোট? যেমন কালচারালি ডিফারেন্স তো সব জায়গায় থাকে, তার সঙ্গে খাদ্যাভ্যাস থাকে। হ্যাঁ, পোশাক আশাকের এক ধরন তোমাকে দিতে হবে। যদিও বাঙালি বাড়ি বলে আমি বাঙালি পোশাক ব্যবহার করতে পারছি, এটা আমার সুবিধের জায়গা। অসুবিধের জায়গা হচ্ছে যে অনেক দর্শকই হচ্ছেন ভেজ, তো সেটা আমার যখন সিন দিয়ে আমার মাথায় থাকে না, কারণ আমরা তো মাছ মাংসের বাইরে ভাবি না। তো মানে বেড়াতে গেছে, চাইনিজ হোটেলে খাচ্ছে, সেখানে আমার ওই আইটেম রয়েছে, চিংড়ি টিংড়ি দেওয়া রয়েছে। তো সেরকমও হয়েছে, মজা হয়েছে যে আমাকে অ্যালার্ট করা হয়েছে যে এটা কিন্তু দর্শক ঘুরিয়ে দেবে, কারণ ওরা ননভেজ তো খায় না, ভেজ খায়। তো ওরা ভাবতেই পারবে না যে একটা মেয়ে এরম বসে বসে ভেজ খাচ্ছে, ননভেজ খাচ্ছে। তখন আমি ওটাকে পনিরে শিফট করলাম। তো এইরকম চেঞ্জ তো করতে হয়। আর সাজ পোশাকের দিক থেকে যদি বলো, কারণ আমরা যদি ধরো কসৌটি জিন্দেগি, মানে যে সিরিয়ালগুলো আমরা দেখেছি একটা সময়, ওদের সাজ পোশাকটাও অনেকটা আলাদা, মানে হ্যাঁ, না, যেটা এখানে তো সুবিধে আছে বাঙালি বাড়ি, যার ফলে বাঙালি সাজ সাজাচ্ছি আমি, একদম সাদা লাল ঢাকাই পরাই। কখনো মানে আমাদেরই এখান থেকেই শাড়ি যায়, হ্যাঁ, মানে আমাদেরই ডিজাইনের শাড়ি যায়। তো বা কখনো আমরা বলে দিই ডিজাইনার সেটা করে দেয়, আমাদের যে ডিজাইনার ওখানে। তো সেটা অসুবিধে হচ্ছে না। একটু মিক্সডও আছে, মানে সবই যে বাংলার শাড়ি, বাংলাও তো এখন অনেক রকম শাড়ি পরে, তাই না? তো সেরকম শাড়িও আছে, বেনারসি আছে, চান্দেরি আছে, সব রকম মিশে, মানে এবং ওখানে একটা কালার ঠিক করে দেওয়া হয়। আচ্ছা, মানে সেটের কালারের সঙ্গে তোমাকে ওই কালারগুলোই রাখতে হবে, তাহলে টোটালিটিতে একটা সুন্দর ইমেজ আসে। তো সেই কালারগুলো, অপশানগুলো মাথায় রাখতে হয়। এই ম্যাজিক মোমেন্টস যখন বলিউডে প্রথম জায়গা করা শুরু করলো, প্রথম যে ডিফিকাল্টিটা যেটা তুমি সম্মুখীন হয়েছিলে, সেটা যদি একটু শেয়ার করো, ফার্স্ট ডিফিকাল্টি। ফার্স্ট ডিফিকাল্টি হচ্ছে যে কনভিন্স করাতে একটু প্রবলেম হতো, সেটা কিন্তু আমার ইনহাউসকে বেশি। চ্যানেল তো জেনে গেছে ততদিনে, কারণ 3 বছর আগে তো শুরু। এই শোতে যে প্রথম অসুবিধাটা হয়েছিল আমার ইনহাউস টিম নিয়ে, যাদের আমরা হায়ার করেছি তারাই খুব প্রশ্ন তুলতো, কারণ তারা কাজটা করবে কী করে বুঝতে পারছে না যে এটা আবার হয় নাকি, এত লম্বা সিন কেন হবে, আচ্ছা হিরোইন এত কথা বলবে কেন, এরকম অনেক ইনপুট ছিল যে এখানে কিন্তু এরকম বলে না, সবসময় এই রেফারেন্সটা শুনতে হয়েছে, এখানে এটা হয় না। তো আমি বলেছিলাম যে আমি তো এখানেই 3 বছর কাজ করছি, এবং যে হয় এবং সবার থেকে ভালো হয় সেটা অলরেডি প্রুভড, তাহলে আর হয় না শুনবো কেন, তাহলে আমি করে দেখি। না, আপনার প্রজেক্ট বন্ধ হয়ে গেলে তো আমাদেরও খারাপ লাগবে, কারণ দেখো যা কিছু যদি বন্ধ হওয়ার হয়, তো আমার কনভিকশানে তো কাজটা করতে হবে, আমি যেটা বিশ্বাস করি সেটাই করব, আমি ওটা পারবো না করতে। তখন দেখা গেল যে লম্বা সেন্টেন্সগুলো বা যেখানে একটু ডিটেল থাকে সেখানে বেশি নাম্বার ওঠে, মিনিট টু মিনিট অ্যানালিসিস হয়। তো আমরা ওদের সঙ্গে শেয়ার করলাম কাগজ নিয়ে, এখন প্রতি সপ্তাহে তারাই কনগ্রাচুলেশন জানায় রেটিং বাড়ছে বলে।
এবং সেই যে আমাকে সবথেকে বেশি আপত্তি করেছিল ক্রিয়েটিভ হেড, সেই মেয়েটি হিমাচল প্রদেশের মেয়ে, গারিমা ডিমরি নামই বললাম। তো সবথেকে ওর অনেক অবজারভেশন ছিল, খালি প্রশ্ন করা ভালো, কিন্তু ও কনভিন্সড হতে পারতো না। তো একদিন ফাইনালি এর আগের বার যখন গেলাম আমাকে বলল যে প্রথম আমি না সত্যি আপনার গল্প বুঝতে পারতাম না, এবং মনে হতো যে কিছুতেই শোটা দাঁড়াবে না। ও একটা অনেক বছর একটা হাউসে ছিল, সেই হাউসটাকে দাঁড়ও করিয়েছে, করে কিন্তু শিফট করে নতুন আমাদের এখানে এসছে। তো বললো যে আমার একটা স্টেক ছিল, সবাই বলবে যে তুমি কিছু করতে পারলে না। তো এখন না আমি অন্ধের মতো মানি, আমি বিশ্বাস করি আপনি যেটা দেবেন সেটাই বেস্ট, আমি আর কোনো কথাই বলি না এটা নিয়ে। তো এটা আমার পাওনা বলে আমার মনে হয় যে আমি অন্তত পেরেছি ওদের বোঝাতে যে আমি কি চাই। তার মানে ম্যাজিক মোমেন্টস পরবর্তীকালে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলিউডের জন্য, এটা ধরে নেওয়া যাচ্ছে। আপনার কি সেটা আমি ধরছি না, চ্যালেঞ্জ না হোক, ভালোবাসাই হোক। তোমার লেখা চরিত্রগুলো দর্শকের thank you. মনে এমনভাবেই দাগ কেটে যায় যে ধারাবাহিক শেষ হয়ে গেলে দর্শকের মন থেকে সে রেশ যেতে চায় না। এখনো আমরা যদি সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, নাম ধরে ধরে বলে, ও ক্যারেক্টারের নাম না। হ্যাঁ, নিয়ে এখনো ফ্যান ফিকশন কিন্তু চলছে। হ্যাঁ। গুড্ডি রণজয়কে নিয়ে তুমি কি দেখো, গুড্ডি এবং অনুজকে নিয়ে তোমার আমি আমার শো দেখি না কোনো দিন, সব থেকে মজার কথা এটা। আমি ঝনক দেখেছি, তাও প্রিভিউ করতে হয়েছে বলে। আমি আর কোনো শো দেখি না, বহু বছর ছেড়ে দিয়েছি দেখা। আমি যদি সারাদিন লেখার পর, কমিশন করার পর আবার শো দেখতে বসি, তাহলে আর 24 ঘন্টাই তো দিনে, তাহলে আর পারবো না। কুসুম দোলারও আবার রিপিট টেলিকাস্ট শুরু হয়েছে। এবং সেটা খুব ভালো নাম্বার দিচ্ছে। আমি খালি, আমার কনসার্ন হচ্ছে নাম্বার। তো এত ধারাবাহিক থাকা সত্ত্বেও সেই পুরনোকেই ফিরিয়ে আনা এবং কুসুমদোলা হিন্দিতে হচ্ছে, হিন্দিতে শেষ হলো, ওখানে আবার সেই একই ব্র্যান্ডিংয়ে মোহর দিয়ে দিল, ওই গল্পটাই নিল আর কি। আর মোহরও খুব জনপ্রিয় হয়েছে ওখানে, এটা আমরা ভাবিনি যে মোহর ক্লাসরুমের গল্প এবং কোনো ফ্যামিলি নেই অ্যাজ সাচ, সেটা ভারত নেবে, এটাও হয়েছে, খুব হিট হয়েছে। যদি একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাকে তুমি রিপ্রেজেন্ট করছো বাইরে, এবং বাইরের প্রোডাকশন হাউসে সেই ক্ষেত্রে অনেক খরচা বেশি করে আমাদের বাংলার থেকে। তুমি দায়িত্ব নিয়ে বাংলায় সেই জিনিসটা করাতে পারবে এখানে না, করাতে পারবো না, কারণ যারা টাকা দেবেন তারা রিজিওনালের জন্য একটা আলাদা বাজেট থাকে। হ্যাঁ, এবং মেইন চ্যানেলের জন্য একটা আলাদা বাজেট থাকে, সেটা করতে পারবো না। সব কিছুই নির্ভর করে তো বিজ্ঞাপনের ওপরে। সারা ভারত থেকে যে বিজ্ঞাপনটা আসবে, আমার বাংলা থেকে তো শুধু সেই বিজ্ঞাপনটা আসবে না, তাহলে ওদের ব্যবসাটা চলবে কী করে? সেই কারণে রিজিওনালে তার মতো করেই গল্প হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিজিওনাল অনেক কনস্ট্রেন্টের মধ্যে গল্প বলে, কিন্তু সেই গল্পগুলোই সারা ভারত দেখে, তাই তো? সেই গল্পগুলোই সারা ভারত দেখে। সুতরাং শুধু বাজেটেও সবটা হয় না, শুধু গ্র্যান্ডারেও সবটা হয় না। আর আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, বাঙালি না অত তামঝাম, অত কিছু দেখতে ভালোবাসে না। বাঙালি একটু স্থির হয়ে একটু গভীরে যেতে চায়, তো সেটা বাঙালির জন্য ঠিকই আছে। বাংলা কালচারের এরকম প্যান ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন এবং সেটা সর্বভারতীয় স্তরে মানুষ এইভাবে অ্যাকসেপ্ট করছে, তো তুমি কি বলবে এটা নিয়ে? আমি খুব গর্বিত। আমি আরও বেশি গর্বিত কারণ আমিও একটা অংশ, ছোট অংশ হলেও। প্রজেক্টের প্রথম দিন থেকে আমি ম্যাজিক মোমেন্টসের সাথেই ছিলাম, অনেক আলোচনার অংশ হয়েছি, এবং আজকের দিনে লীনাদি পেরেছেন। লীনাদি পারাটা খুব স্বাভাবিক, কারণ এমনিতেই দেখে থাকবেন যে অনুপমা থেকে নিয়ে ওনার জার্নি অ্যাজ এ কনসালটেন্ট হ্যাজ বিন ভেরি সাকসেসফুল। গুম হ্যায় কিসি কে প্যার মে, ইমলি, যেদিকে চোখ তুলে দেখবেন। ফলে এটা আমার পার্সোনালি আমার মনে হয়েছে ম্যাজিক মোমেন্টস লজিস্টিকলি এই এত বিশাল প্রজেক্ট সেটা পারবেন, সেটা কিন্তু একটা বিশাল বড় জয়। বাংলার জয়, ম্যাজিক মোমেন্টসের জয়, শৈবাল ব্যানার্জির জয়, লীনাদির জয়। আমরা খুব ছোট্ট তিনকা जिसको हम कहते हैं, we are just a small dust particle. What they have achieved is colossal. সো খুব গর্বিত। পাশাপাশি সুশান্ত দাস এর নাম না নিলে হয় না, কারণ সুশান্ত কিছুদিন আগেই অবধি ফালতু বলে একটা সিরিয়াল করেছিল বয়হুড ব্যানারে, ও খুব সাকসেসফুলি করেছে এবং সাকসেসফুলি আগে কাজ করছে। সো বাংলা থেকে মানুষ কিছু অ্যাচিভ করুক, এটা গর্বের ব্যাপার। একদম, এবং এই ক্ষেত্রে একদিকে বাংলা রয়েছে এবং অন্যদিকে কাশ্মীর রয়েছে, তোমার জন্য দুটোই খুব কাছের, দুটোই খুব স্পেশাল। তো এই অ্যামালগামেশনটাকে নিয়ে কি বলবো? অ্যামালগামেশনকে নিয়ে বলবো ইটস আ ডিভাইন ইন্টারভেনশন, এবং একটা সিরিয়াল যেখানে আমাকে হিরোর বাবার রোল করতে বলেছিলেন, যেহেতু ডেটের কমিটমেন্ট অনেক বেশি, আমি পারতাম না, কারণ আমার মেয়ে খুব ছোটো।
জাস্ট ক্লাস 2-তে 3-তে উঠবে। আমার মনে হয় যেরকম একটা মার বাচ্চাকে দরকার, সেরকমই একটা সময় পরে বাবার শাসনটাও খুব দরকার। সো সেই জায়গায় আমি যখন লীনাদিকে বললাম, লীনাদি একটা ক্যামিও হলে দিন না, উনি দিলেন তো দিলেন, সে কাশ্মীরি রোলটাই দিলেন এবং তার নামও রাখলেন ভরত রেনা। সো লীনাদির কাছে আমার অনেক ঋণ, মানে সে ঋণ শোধ হয়তো এই জন্মে করতে পারবো না, বাট আমি বিশ্বাস করি ওনার পাশে বসাটাও আমার সৌভাগ্য। ওনার সাথে আমি ফ্রেন্ড, ফিলসফার, গাইড বলি, উনি ফ্রেন্ডটা একদমই অ্যাকসেপ্ট করেন না, দিদিই বলেন যে, বাট আমি ওনাকে অ্যাজ এ বন্ধু দেখি। ওনার সাথে আমি পৃথিবীর যে কোনো সাবজেক্ট নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডাও মেরেছি এবং ওনার বাবার সাথে আমিও খুব ক্লোজ ছিলাম, বাবা আমাকে খুব ভালোবাসতেন এবং ওনার শেষ ঘোরাটায় আমি ওনার পাশে ছিলাম, শিকারায় ওনার পাশে ছিলাম, কাশ্মীরি খাবার টেস্ট করার সেই সময়টাও আমি অর্ডারগুলো প্লেস করেছি, পাশে ছিলাম। ফলে এইটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে ফর ইমোশনাল রিজনস, নট ফাইন্যান্সিয়ালি, নট অ্যাজ অ্যান অ্যাক্টর, বিকজ মন থেকে বলছি বম্বে আমাকে সেইভাবে ডাকে না, সেই আলাদাভাবে গিয়ে কিছু হ্যাঁ কারোর কোনো ছবির কাজ হলো, ওটিটির কাজ হলো, কাজ করলাম, করে ফিরে এলাম। আবার আপনাদের মাধ্যমেই জানাই যে আমি আই এম ভেরি হ্যাপি ফর টোটা। টোটা খুব ভালো কাজ করেছে। টোটা যেটা অ্যাচিভ করতে গেছিল, টোটা সেটা অ্যাচিভ করেছে এবং এইবার ফিল্মফেয়ারে তার নমিনেশনও আছে। সো অল দ্য বেস্ট টোটা। এবং অপু, যিশু, পরমব্রত, এরা নিয়মিত কাজ করে চলেছেন। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাম অ্যান্ড আই টেক প্রাইড ইন দেয়ার অ্যাচিভমেন্টস। অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রায়োরিটিস একটু আলাদা। আমার একমাত্র প্রায়োরিটি আমি বলবো ইজ আরিয়া। থ্যাংক ইউ সো মাচ।